মানে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আজকে বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। যেহেতু উনি সাবেক হয়েছেন, উনি আরও কয়েকদিন থাকতে পারতেন, কিন্তু গতকালকে পদত্যাগ করেছেন, আজকেই চলে গেছেন বঙ্গভবন ছেড়ে উনি গুলশানে নিজের যে ফ্ল্যাট আছে সেখানে উঠেছেন। এটা একটা খবর। পাশাপাশি আমরা গত দুদিন ধরে এই রাষ্ট্রপতির বিদায়ের পর কি হতে পারে, বিদায় কেন হলো, এগুলো তো আলোচনা হচ্ছিলই, বিদায়ের পর কি হতে পারে এটা নিয়ে নানাভাবে নানাজন আলোচনা করছেন। আপনারা জানেন দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী এবং এনসিপি শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন, তাকে বিদায় করতে হবে এরকম দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দাবি করেছেন, এবং বিএনপি সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখনও দাবি করেছেন, এবং সংসদের প্রথম অধিবেশনে যখন রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন সেই ভাষণ তারা শুনবেন না বলে সেটা বয়কট করেছেন। তার মানে রাষ্ট্রপতিকে একটা মুহূর্ত সহ্য করার মতো ধৈর্য এবং মানসিকতা আমরা জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে দেখিনি। সেক্ষেত্রে যখন নাকি রাষ্ট্রপতি বিদায় হয়ে গেলেন, পদত্যাগ করলেন, তখন তারা অবশ্যই উল্লসিত ছিলেন, এবং এনসিপির কোনো নেতাকে এমনও বলতে শুনলাম যে তারা বিএনপি সম্পর্কে বললেন যে বিএনপি সব কিছুই বোঝে, একটু পরে বোঝে, দেরিতে বোঝে। আবার কেউ কেউ বলতে শুরু করলেন যে বিএনপি পানি ঘোলা করে খেতে পছন্দ করে, কাজে একটু দেরিতে তাকে সরিয়ে দিল। দেখুন, আমি বরাবর যে কথাটা বলেছিলাম, আগেও বলতাম এখনও বলি, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র কিন্তু একটা দলের উপর নির্ভর করে না। গণতন্ত্র একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন, একটা প্রাতিষ্ঠানিক চেহারা থাকে গণতন্ত্রের। নির্বাচিত যদি হন, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, এই পদটা হলো নির্দলীয় পদ। কোনো দলীয় ব্যক্তি মানে দল থেকে পদত্যাগ না করে রাষ্ট্রপতি হতে পারেন না। এটি হলো নিয়ম, যে আপনাকে আগে দল থেকে পদত্যাগ করতে হবে, যে আমি দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তারপর উনি রাষ্ট্রপতি পদে দাঁড়াবেন এবং উনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, যে প্রক্রিয়ায় হয় সংসদ সদস্যদের ভোটে। কিন্তু যখন উনি রাষ্ট্রপতি হবেন তখন আর উনি কোনো দলের থাকবেন না, উনি পুরো দেশের হবেন, পুরো জনগণের হবেন। রাষ্ট্রপতি কিন্তু সরকারের অংশ নয়, বাট রাষ্ট্রপতি অ্যাবাভ দ্য গভর্নমেন্ট। রাষ্ট্রপতির পদটা সরকারের উপরের পদ, সরকারি কোনো পদ না কিন্তু এটা। তো যে কারণে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি হবেন উনি কোনো দলের প্রতি অনুগত থাকবেন না, উনি কোনো সরকারের প্রতিও অনুগত থাকবেন না। এটাই হলো তাত্ত্বিক অবস্থান, মানে কাগজে কলমে এভাবে রাষ্ট্রপতির পদটাকে নির্ধারণ করা হয়। তো রাষ্ট্রপতি যিনি হবেন তিনি সেরকমই থাকবেন, কিন্তু সেটা কি সম্ভব হয় আমাদের দেশে? হয় না। আমরা বারবার দেখেছি যে রাষ্ট্রপতি পদটাকে নানাভাবে অপদস্থ করা হয়, রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকম কথাবার্তা বলে। রাষ্ট্রপতি পদটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় সংবিধান অনুযায়ী, সবসময়ই। আপনি ৭২-এর সংবিধানকে বাতিল করেন, নতুন যে সংবিধান করবেন সেখানেও দেখবেন এই রাষ্ট্রপতি পদটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে রাষ্ট্রপতি যখন দায়িত্বে থাকেন ওই সময় উনি যা যা কাজ করবেন তার কোনো কাজ নিয়ে আপনি আদালতে যেতে পারবেন না। রাষ্ট্রপতিকে এই ছাড়টা দেওয়া হয়, রাষ্ট্রপতির কোনো কাজ দিয়ে কেউ আদালতের দ্বারস্থ হতে পারবে না, তার বিচার চাইতে পারবে না। সেটাকে আমরা মানি, আমরা প্রতিনিয়ত এটাকে লঙ্ঘন করি, এবং লঙ্ঘন করার মাধ্যমে আমরা এক ধরনের গণতন্ত্র খুঁজি। আমরা বলার চেষ্টা করি যে এটাই নাকি প্রকৃত গণতন্ত্র। এরকম দৃশ্য আমরা দেখেছি, এর আগেও দেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য এই হাসনাত আবদুল্লাহরা ওনারা রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে গিয়েছিল, আন্দোলন করেছিল তাকে সরিয়ে দেবে। অভিযোগ ছিল উনি স্বৈরাচারের ফ্যাসিস্টের দোসর এই হিসাবে। হতেও পারে, অবশ্যই উনি শেখ হাসিনার সরকার দ্বারাই নির্বাচিত ছিলেন, শেখ হাসিনার পক্ষের লোকই ছিলেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেদেরকে সবসময় দাবি করত যে তারা একটা সাংবিধানিক সরকার, মানে তারা সংবিধান অনুযায়ী চলছে। এখন এই সাংবিধানিক সরকারের যাত্রাকে অব্যাহত রাখার জন্য যদি রাষ্ট্রপতির সহযোগিতা না পাওয়া যেত তাহলে কিন্তু আসলে সমস্যা হতো। যেমন ধরুন
শেখ হাসিনার বিদায় উনি পদত্যাগ করেছেন কি করেননি, সংসদ ভেঙে দেওয়া, নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, এই সবই কিন্তু রাষ্ট্রপতির হাত দিয়ে হয়েছে। এবং তারপরে যে নির্বাচনটা হলো, এই নির্বাচন করা এবং তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 133টা অধ্যাদেশ জারি করা, এই সবগুলি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা হয়েছে অথবা রাষ্ট্রপতির নামে হয়েছে। তো এইগুলি কোনোটা করার ক্ষেত্রেই কিন্তু উনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্তে উনি কিন্তু কোনো ধরনের বিরোধিতা করেননি। করলে পারতেন, অন্ততপক্ষে ডিলেতে করতে পারতেন, উনি কিছুই করেননি, সবগুলি মেনে নিয়েছেন এবং নির্বাচন হতে দিয়েছেন। নির্বাচনের পর নতুন সরকারকে শপথ নেওয়ানো এবং সংসদ শুরু করে দেওয়া, এই সবগুলি কাজ উনি যখন যে সরকার ছিল তাদের মতো করেই করেছেন। তার মানে সংবিধানে রাষ্ট্রপতিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সব কাজ করবেন, উনি তাই করেছেন। প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা ওদের পরামর্শ অনুযায়ী উনি সব কাজ করেছেন। তাহলে বিরোধটা কোথায়, কোন জায়গাটা করেননি? কেন ওনার উপর আপনারা ক্ষিপ্ত হলেন? ক্ষিপ্ত হলেন এ কারণে যে উনি হাসিনার আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।